হারিন নামক এই মেয়েটি আজকে একটি ছেলেকে প্রপোজ করবে, তাই সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু প্রপোজ করার আগে ছেলেটি আত্মহত্যা করে নেয়। এতে হারিনের মন ভেঙে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই ছেলেটিকে দেখতে পায়। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। কিন্তু এমনটা হবার কারণ কি? পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা হারিনকে দেখতে পাই, যে খুবই খুশি ছিল, কারণ সেদিন তার জন্মদিন ছিল। সে অনেক এক্সাইটেড ছিল, কারণ সে জিসু নামের একটি ছেলেকে প্রপোজ করবে। তাই সে ফটোগ্রাফি রুমের দিকে যাচ্ছিল। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল সে জিসুকে প্রপোজ করবে। কিন্তু যখন সে সেখানে যায়, তখন সে জিসুকে মৃত অবস্থায় দেখতে পায়। এখানে জিসু আত্মহত্যা করেছিল এবং তাকে দেখে হারিন জোরে জোরে কাঁদতে শুরু করে। এরপর আমরা 10 বছর পরে দৃশ্যটি দেখতে পাই, যেখানে হারিন একটি প্রাণী উদ্ধার কেন্দ্রে কাজ করে এবং আজ তার জন্মদিনও ছিল। হাইমিন তার অফিসে তাকে জন্মদিনের কেকও পাঠিয়েছিল। এখানে বলে রাখি, হাইমিন হচ্ছে জিসুর বোন। হারিন তাকে ফোন করে ধন্যবাদ জানায়। তারপর তারা একটি প্রাণীর খবর পায় এবং হারিন তার দল নিয়ে দ্রুত সেই প্রাণীটির সন্ধানে বেরিয়ে পড়ে। তারা তখন সিউ হাই স্কুলে পৌঁছায়, যেখানে হারিন আগে পড়াশোনা করত এবং এখানে তার পুরনো স্মৃতিগুলো আবারও তাজা হয়ে ওঠে। তাই সে অনেক ভেঙে পড়ে। এরপর তারা কুকুরছানাটিকে পায়। তারপর হারিনের কাছে একটি মেসেজ আসে, যেটি তার বন্ধু সুজিন তাকে পাঠিয়েছে। আসলে এখানে হারিনের বন্ধুরা তার জন্য একটি ছোট জন্মদিন উদযাপনের আয়োজন করেছে। যখন সে যায়, পথে সে একটি দোকানে জিসু ক্যামেরা দেখতে পায়, যেটা দিয়ে সে স্কুলে ছবি তুলত। তাই হারিন সেই ক্যামেরাটি নেয় এবং সেখানকার মালিক তাকে ক্যামেরার সাথে সেই ক্যামেরা দিয়ে তোলা শেষ ছবিগুলো তাকে দেয়। এই ক্যামেরার সাথে যিশুর একটি চিঠিও ছিল। এখন হারিন তার বন্ধুদের সাথে তার জন্মদিন উদযাপন করে এবং কথা বলার সময় ইয়ংসুং যিশু সম্পর্কে কথা বলে। সে ছিল যিশুর সবচেয়ে ভালো বন্ধু। তার এই কথা শুনে হারিন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এখন হারিন তার বাড়ি ফিরে সেই ছবিগুলো দেখতে শুরু করে। সে সেই চিঠিটা পড়ে, যেখানে যিশু তার মনের কথা লিখেছিল এবং এখন সে যিশুকে অনেক মিস করে। যিশুর স্মৃতি মুছে ফেলার জন্য সে আগুন দিয়ে একটি ছবি পুড়িয়ে ফেলে এবং কাঁদতে শুরু করে। কিন্তু যখন তার চোখ খুলে, তখন সেই একই তারিখে পৌঁছে যায়, যার ডেট সেই পুড়ে যাওয়া ছবিতে ছিল। এখন সে যিশুকে তার সামনে দেখতে পায় এবং তার চোখ বড় বড় হয়ে যায়। মানে, এইসব দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে যিশুকে ফলো করতে করতে তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছায় এবং তার পায়ে আঘাত লেগে যায়। হারিন মনে করে এটি একটি স্বপ্ন, তাই সে ব্যথা অনুভব করবে না এবং সে দ্রুত ফটোগ্রাফি রুমে গিয়ে যিশুকে জড়িয়ে ধরে। তারপর তাদের সব বন্ধুরা সেখানে চলে আসে এবং তারা মনে করে এরা দুজনেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। যাই হোক, যিশু তাদের সামনে বিষয়টি ইগনোর করে এবং তারা লক্ষ্য করে হারিনের পায়ে আঘাত লেগেছে, তাই যিশু তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। সে তার পায়ে ওষুধ লাগায়, সবাই যার যার ক্লাসে যায় এবং হারিন খুব খুশি হয়েছিল। স্বপ্ন হলেও সে 10 বছর পর যিশুকে তার সামনে দেখছে। যিশু তার ক্যামেরা থেকে কিছু প্রিন্ট করা ছবি বের করতে ক্যামেরার দোকানে যাচ্ছিল। হারিনও তার সাথে যায় এবং এটি সেই একই দোকান যেখান থেকে হারিন বর্তমান সময়ে যিশু ক্যামেরা কিনেছিল। এরপর যিশু সেই দোকান থেকে তার ছবি সংগ্রহ করে এবং তারা সেখান থেকে চলেই যাবে। ঠিক সেই মুহূর্তে সেই দোকানের মালিক হারিনকে সাবধান থাকতে বলে, যদি সে তার অতীতের স্মৃতি নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে, তাহলে তার ক্ষতি হতে পারে এবং সে আঘাত পেতে পারে। কিন্তু হারিন তার কথা বুঝতে পারে না। এটি আমরা মুভি শেষেই জানতে পারবো। বাহিরে যাওয়ার পর হারিন যিশুর একটি ছবি তুলে। তারা যখন স্কুলের দিকে যেতে শুরু করে, পথে হারিন যিশুর ব্যাগের উপর ঘুমায় এবং এখন সে বর্তমানে ফিরে আসে। পরের দিন যখন হারিন অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন সে তার পায়ে একই আঘাতের চিহ্ন দেখতে পায়, যেটি তার স্বপ্নের সময় সে দেখতে পেয়েছিল। কিন্তু কাজে দেরি হয়ে যাওয়ায় সে তাড়াতাড়ি চলে যায়। এরপর সে ইয়ংসং এর সাথে দেখা করে। সে এখন একজন সাংবাদিক ছিল। সেই ইয়ংসংকে সাথের একটি ক্যাফেতে নিয়ে যায়, যেখানে হারিন তাকে তার আঘাত সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়ংসং তাকে এটি মনে করিয়ে দেয় এবং এই কথা শোনার পর হারিন খুব অদ্ভুত বোধ করে, কারণ তার অতীতের স্মৃতিগুলো বদলে যাচ্ছিল, যেখানে আগে তার স্মৃতিতে এই স্মৃতিগুলো ছিল না। যেহেতু এর আগে কখনোই তার সাথে এমনটি ঘটেনি, তাই এখন সে দ্রুত তার বাড়িতে যায় এবং তার পুরনো ফোনটি চেক করে দেখে এতে যিশুর সেই ছবিগুলো আছে কিনা, যা হারিন তার স্বপ্নে তুলেছিল। এবং সে দেখতে পায় যিশুর সেই ছবিগুলো সেখানেই ছিল। সে বেশ অবাক হয় এবং তার সবচেয়ে ভালো বন্ধুকে ফোন করে এবং তার সাথে কথা বলে সেই আঘাতের কথা নিশ্চিত করে।
হারিন বুঝতে পারে যে এটি স্বপ্ন নয়, বাস্তবতা। সে অতীতে যেতে পারে এবং হয়তো যিশুকে দেখতে পারে। এরপর সে দ্রুত ছবিগুলো বের করে আবার একটি ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং এর সাথে সাথে সে অতীতে ফিরে যায়। ছবিটা সেই তারিখের ছিল যে সময় সে সেখানে পৌঁছে। এরপর সে যিশুকে খুঁজে পায় এবং তাকে বলে, যাই ঘটুক না কেন তুমি কখনো আত্মহত্যা করবে না, কারণ তোমাকে আমার সামনে মরতে আমি দেখতে পারবো না। তারপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে যিশু সবার ছবি তুলছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যিশু তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল। হারেনও সেখানে বসেছিল। কিছুক্ষণ পর ইয়ং সং সেখানে আসে। সে তাকে যিশু সম্পর্কে জিজ্ঞাসা করে। সে জানতে চাইছিল যিশুর জীবনে কোনো সমস্যা চলছে কিনা। ইয়ংসং বলে যিশুর কোনো সমস্যা নেই এবং একটি মেয়ে ছাড়া তার কারোর সাথে কোনো শত্রুতাও নেই। যিশুর ক্লাসে কিম সুইয়ং নামে একটি ছেলে ছিল যে যিশুকে পছন্দ করতো না এবং আরও বলেছিল, যদি তুমি যিশু সম্পর্কে আরো জানতে চাও তাহলে তোমার উচিত যিশু আজকাল যেসব বই পড়ছে সেগুলো একবার দেখে নেওয়া। এ কথা শোনার পর হারিন লাইব্রেরিতে যায় এবং তার সাথে হাইমিনের দেখা হয়, যে একজন লাইব্রেরিয়ান ছিল। কিন্তু হারিন তাকে চিনতে পারে না, কারণ হাইমিনের সাথে তার দেখা হয়েছিল যিশুর মৃত্যুর পর। হারিন তাকে পরিচয় দেয় সে যিশুর বন্ধু। তারপর সে বইয়ের তালিকা হারিনকে দেয়, যে বইগুলো যিশু পড়ত। সে যখন একটি বই বের করে ঠিক তখনই তার উপর আরেকটি বই পড়তে যাচ্ছিল। সেই মুহূর্তে যিশু এসে তাকে বাঁচায়। যিশু হারিনকে সাবধানে থাকতে বলে এবং যিশু তখন শিক্ষকদের ঘরে যায়, কারণ একজন শিক্ষক তাকে ডেকেছিল। যিশু স্কুলের একজন সেরা ছাত্র ছিল এবং তাকে মেডিকেল বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে হবে, কিন্তু ভালো নাম্বার এবং অন্যান্য কাজে ভালো হওয়া সত্ত্বেও সে ইন্টারভিউতে অনেক নার্ভাস ছিল। সেই কারণেই শিক্ষক তার বাবা মায়ের সাথে দেখা করতে চেয়েছিল, যেটা হারিন বাই থেকে শুনতে পায়। এরপর হারিন তার বন্ধুদের সাথে দেখা করে এবং কথোপকথনের সময় সে জানতে পারে যিশু সাইবার ক্যাফেতে যায় না এবং গেম খেলে না, বরং তার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে একটি ডায়েরি লিখে। হারিন তার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দ্রুত তার বাড়িতে যায় এবং তার ল্যাপটপে এটি চেক করে। এরপরে আমরা দেখতে পাই যিশু এবং হাইমিন তাদের মায়ের সাথে ডিনার করছিল। তারপর তারা কিছু নিয়ে কথা বলছে এবং যিশুকে তার মা থাপ্পড় মারে। অন্যদিকে হারিন যিশুর ব্যক্তিগত ডায়েরি থেকে জানতে পারে যিশুকে দত্তক নেওয়া হয়েছে এবং হারিন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এখন সে আবারও বর্তমানে ফিরে আসে। তারপর আমরা দেখি হারিন একটি গির্জায় যায়। এখানে এসে সে যিশুর সম্পর্কে সবকিছু জানতে শুরু করে এবং হাইমিনের বাবা মা কিভাবে তাকে দত্তক নিয়েছিল। এরপর সে সেখান থেকে হাইমিনের সাথে দেখা করতে যায়। সে যিশুর কথা জিজ্ঞেস করে। এখানে আমরা জানতে পারি হাইমিন তার শৈশবে হারিয়ে গিয়েছিল এবং কয়েক বছর পর যখন সে তার বাড়িতে আসে তখন সে যিশুকে তার বাবা মায়ের সাথে দেখে। হাইমিনের জায়গা পূরণ করার জন্য তার বাবা মা যিশুকে দত্তক নিয়েছিল। বাড়ি ফিরে যাওয়ার পর হারিন সেই ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করে। এটি এজন্যই যাতে তাকে তার বন্ধুদের পুরনো ছবিগুলো পুড়িয়ে ফেলতে না হয়, কিন্তু ক্যামেরাটি নষ্ট হয়ে গিয়েছিল এবং তাই তাকে আবার একই ছবি ব্যবহার করতে হয় এবং সে আবার একটি ছবি পুড়িয়ে অতীতে চলে যায়। এখানে সে সুজেনের সাথে দেখা করে। সুজেন তাকে মনে করিয়ে দেয় আজ তাকে একটি কাজ সম্পন্ন করতে হবে এবং হারিন তাকে সেই কাজটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হারিন ভুলে গিয়েছিল কারণ সে ভবিষ্যৎ থেকে এসেছিল এবং অতীতে সে যা বলছিল সে সবকিছুই ভুলে গিয়েছে। হারিন যিশুর ডায়েরিটি চেক করে, যেখানে লেখা ছিল, আমি কি কখনো এই পরিবারের অংশ হতে পারবো নাকি পারবো না। হারিন যিশুর জন্য খুব খারাপ বোধ করে, তাই সে যিশুর সাথে দেখা করতে যায়। আমরা দেখতে পাই যিশু তার মাকে টেক্সট করতে চাচ্ছিল, কিন্তু সে টেক্সট পাঠায় না। এরপর হারিন যিশুকে সাহায্য করে, সে সেই টেক্সটটি পাঠায় এবং তারপর যিশু রাতে তার মায়ের সাথে দেখা করতে একটি রেস্তোরাঁয় যায় এবং হারিনও যাওয়ার আগে তার পিছু নেয়। হারিন যিশুকে তার মাকে ভালো বোধ করানোর জন্য কিছু টিপস দিয়েছিল, সে তার কথা মতো তাই করে। হারিনের মনে হচ্ছিল যিশু তার বাবা মায়ের দ্বারা হতাশ হয়ে আত্মহত্যা করতে পারে, তাই সে যিশুকে সাহায্য করছিল। এরপর বাড়ি ফেরার সময় যিশু এবং তার মায়ের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সবকিছু সমাধান হয়ে যায়। তারপর হারিন লক্ষ্য করে তার ফোনটি তার কাছে নেই, তাই সে দ্রুত সেই রেস্তোরাঁয় যায় এবং তার ফোনটি নিয়ে দেখে সুজিন তাকে অনেকবার ফোন করেছিল। সে দ্রুত সুজিনকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তারপর যিশু হারিন ফোন করে এবং তাকে তার সাথে দেখা করার জন্য বলে। হারিন তার সাথে দেখা করতে যায়। যিশু খুব খুশি ছিল, হারিনও তাকে দেখে খুশি হয়। তারপর সে আবার বর্তমানে ফিরে আসে। এরপর সে তাড়াহুড়া করে তার স্কুলের অ্যালবামটি চেক করে, যেখানে সুজিনের কোনো ছবি ছিল না। সে তার ফোনটিও চেক করে, সেখানে সুজিনের নাম্বারটি অনুপস্থিত ছিল। সে দ্রুত ইয়ংসংকে ফোন করে এবং জিজ্ঞাসা করে। এখানে হারিন জানতে পারে সেদিন থেকে সুজিনের হারিনের সাথে কোনো কথাও বলা হয়নি, কারণ সে তার কথা রাখেনি। এখানে বোঝাই যাচ্ছে সে যিশুর প্রতি মনোযোগ দেওয়ার কারণে
তার বন্ধুদের ভুলে গিয়েছে। হারিন তার অতীতের সাথে অনেক অন্যায় করেছে, তাই বর্তমানে তাকে এসব সহ্য করতে হচ্ছে। এরপর যিশু তাকে পেছন থেকে ডাকে এবং তাকে ফিরে আসতে দেখে হারিন তাকে জড়িয়ে ধরে। যিশু বর্তমান জীবনে তার সাথে আছে দেখে সে খুব খুশি হয়েছিল। সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আমরা জানতে পারি এই বর্তমান সময়ে তাদের বিয়ে হয়েছে। তারা এখন স্বামী স্ত্রী। হারিন শুধু তার দিকে তাকিয়ে থাকে এবং হারিনের এখন আগের কথা মনে পড়ে যায়। সে যিশুকে কিভাবে বলেছিল সে তাকে খুব পছন্দ করে। এখন আমরা দেখতে পাচ্ছি হারিনের অতীতের সমস্ত স্মৃতি বদলে গেছে। তারা দুজনেই তাদের পুরনো অ্যালবামটি দেখতে শুরু করে, যেখানে তাদের সমস্ত স্মৃতি বদলে গিয়েছিল এবং তাদের অতীতের সমস্ত ছবি সে অ্যালবামে ছিল। তারপর সকালে ঘুম থেকে উঠে হারিন দেখে যিশু তার পাশে নেই। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে মনে করে হয়তো এটাও একটি স্বপ্ন ছিল, তাই চেক করার জন্য সে যিশুকে জোরে ডাকতে শুরু করে এবং তারপর যিশু বাহির থেকে আসে। হারিন তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে আমরা দেখতে পাই বর্তমান সময়ে যিশু ডাক্তার হয়ে গিয়েছিল এবং আজ তার দুপুরের শিফট ছিল, তাই হারিন এখন পুরো দিন যিশুর সাথেই কাটায়। যিশু তার সাথে আছে জেনে সে অনেক খুশি হয়। এখন যখন হারিন অফিসে ছিল, যিশু তাকে ফোন করে। তার একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল, সে একটু আঘাত পেয়েছে। এই কথা শুনে হারিন হাসপাতালে ছুটে যায়। এখানে হারিনের সাথে ইয়ংসং এর দেখা হয়। সেও একই হাসপাতালে কাজ করত। হারিন ইয়ংসংকে সুজিনের সম্পর্কে জিজ্ঞাসা করে। সে ইয়ংসং এর কাছ থেকে জানতে পারে তারা এখন আলাদা হয়ে গিয়েছে। হারিনের খুব খারাপ লাগছে। হারিন আরো জানতে পারে হাইমিনের সেদিন একটি দুর্ঘটনায় সে মারা গিয়েছিল। হারিন অতীত পরিবর্তন করার চেষ্টা করছিল, যার কারণে সুজিন তার কাছ থেকে দূরে চলে গিয়েছিল এবং হাইমিনকেও অ্যাক্সিডেন্টের কারণে মরতে হয়েছে। তাই সে এখন সবকিছু আবার ঠিক করার জন্য হারিন অতীতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একই দিনের একটি ছবি আবার পুড়িয়ে দেয়, যাতে সে অতীতের সেই দিনেই ফিরে যেতে পারে। এখন সে একই দিনেই ফিরে আসে। সে কারণেই সে সুজিনের সাথে তার সম্পর্ক বজায় রাখার জন্য এবং হাইমিনকে বাঁচানোর জন্য সবকিছু ঠিকঠাক করে, কিন্তু সে যিশুর সাথে যায় না এবং সে যিশুকে আগে থেকেই সবকিছু বুঝিয়ে দেয় মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, যাতে সে খুশি হয়। হারিন সুজিনকে তার কাছে সাহায্য করার জন্য তার সাথে যায়, যাতে তাদের বন্ধুত্ব বজায় থাকে। তারপর সে হাইমিনকে বাঁচাতে যায়। আর যখন হারিন সেখানে যাচ্ছিল, ঠিক তখনই একটি বাইক হাইমিনের সামনে আসতে থাকে। তখন হারিনের কিছু একটা ক্লিক করার অনুভূতি হতে শুরু করে, যেটি সে ভবিষ্যৎ থেকে অতীতের সময় এলে সবসময় তার সাথে ঘটে। এর মানে এই মুহূর্তে তাকে ভবিষ্যতে ফিরে যেতে হবে। তারপরেও সে ভবিষ্যতে ফিরে আসার আগে হারমিনকে বাঁচায় এবং এখন বর্তমান সময়ে ফিরে আসার পরে সে তার ফোন চেক করে। এখানে হারমিনের নম্বর ছিল এবং তার স্কুলের অ্যালবামে সুজিনেরও ছবি ছিল। এখন সে সব কিছু ঠিকঠাক করে ফিরেছিল, কিন্তু যিশুর নম্বর তার ফোনে ছিল না। সে খুঁজছিল। এর মানে বোঝাই যাচ্ছে সে যিশুকে আবারও নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছে। এই কারণে সে খুব কষ্ট পায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। পরের দিন হারিন ইয়াংসংকে ফোন করে এবং হাইমিনের ক্যাফেতে তার সাথে দেখা করতে যায়। ইয়াংসং একজন রিপোর্টার ছিল, তাই হারিন তার কাছে সাহায্য চায়। তার কাছে যিশুর মৃত্যুর সমস্ত তথ্য চায়, যা সে তদন্তে পেয়েছিল। এরপর হারিন যিশুর মায়ের সাথে দেখা করতে যায়, কারণ সে তার মাকে ফোন করে যিশুর ফোনটি নিয়ে আসতে বলেছিল। সে বাড়ি গিয়ে যিশুর ফোন চালু করে। হারিন সেই মেসেজগুলো চেক করে, যেখানে হারিনের মেসেজ ছিল যেটি সে তার মাকে সেন্ড করেনি। এখন সে তদন্তের তথ্য চেক করে দেখতে চাচ্ছে আসলে সেদিন কি ঘটেছিল। তাই সে নিজের চোখে দেখার জন্য অতীতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একই দিনের একটি ছবি পুড়িয়ে দেয়। হারিন আবার অতীতে চলে আসে। এখন সে নিজেকে একটি আর্ট ক্লাসে পায়। সে সুজেনের সাথে খেলার মাঠে যায়, যেখানে যিশু রয়েছে। আর এই সময়টা যিশু মাঠে বাস্কেটবল খেলে কিম সাং ইয়ং নামে সেই ছেলেটি যিশুকে ধাক্কা দেয়, যে ছেলেটি কোনো কারণ ছাড়াই যিশুকে পছন্দ করতো না এবং যিশু মাটিতে পড়ে যায় আর তার হাতে অনেক ব্যথা হয়। হারিন তাকে মেডিকেল জিমে নিয়ে যায়। ডাক্তার তাকে বলে তার হাত সেরে উঠতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। তার বাম হাতে আঘাত লেগেছে, এর মানে সে বাঁ হাতে ছিল, তাই তার কাজ করা খুব কঠিন হয়ে পড়েছিল। তারপর হারিনের একটি কথা মনে পড়ে যায়। তদন্তে লেখা ছিল যিশু কোনো দ্বিধা ছাড়াই তার হাত কেটে ফেলেছে। তার জন্মদিনের সকালে যিশু তার সাইকেলও চালাতে পারছিল না, তাহলে সে কিভাবে তার হাত কাটবে? তার হাতে ব্যথা ছিল, যার কারণে সে নিজের হাত কাটতে পারবে না। হারিন বুঝতে পারে যে যিশু আত্মহত্যা করেনি, বরং কেউ তাকে হত্যা করেছে। এরপর আমাদের আগের একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে কিম সং ইয়ং যিশুর ব্যাগ থেকে টাকা চুরি করছিল। এরপর হারিন যিশুকে বলে, তুমি আমার বন্ধু এবং তুমি আমার জন্মদিনে মারা যাবে। যিশু এটাকে মজা ভেবে নেয়, কিন্তু হারিন অনেক সিরিয়াস ছিল। সে তাকে বলে, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ।
আগে আমি ভাবতাম আত্মহত্যা করা যায় না, এখন আমি নিশ্চিত যে তুমি নিজেকে হত্যা করোনি, বরং অন্য কেউ তোমাকে হত্যা করেছে, তাও সেটা আমার জন্মদিনে। হারিন বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা বলছে তা সত্য। হারিন তাকে বলতেও চাচ্ছিল যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু জিসু তার কথার মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে সেই কনসার্টের কথা বলে যেখানে হারিন যাচ্ছে। তার প্রিয় গায়ক সেখানে আসার কথা ছিল, কিন্তু হারিন এখনও তাকে বোঝানোর ট্রাই করছে সে সত্যিই মারা যাবে। জিসু তাকে বলে, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, এখন শান্ত হও এবং তোমার ক্লাসে যাও। তারপর সুজিনও সেখানে আসে এবং সে হারিনকে তার সাথে ক্লাসে নিয়ে যায়। হারিন ক্লাসে বারবার ভাবছিল কে জিসুকে হত্যা করেছে এবং কেন হারিন বারবার কিম সিং ইয়ংকে সন্দেহ করছিল, এবং হারিন একে একে সবকিছু তদন্ত করছিল। স্কুলের পর সব বন্ধুরা একসাথে আড্ডা দিতে বের হয়। যখন সবাই তাদের খাবারের অর্ডার নিতে যায়, তখন হারিন গোপনে জিসুর ব্যাগ থেকে ছবি বের করে এবং একটি ছবি তুলে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, যাতে সে অতীতে যেতে পারে এবং জিসুর মৃত্যু সম্পর্কে আরও জানতে পারে। কিন্তু সেই ছবিটি পুরাতে পারেনি, কারণ জিসু এবং ইয়ংসং সেখানে চলে আসে। তাই হারিন একটি অজুহাত দেখিয়ে বাড়ির দিকে রওনা দেয়, যাতে সে অতীতে যেতে পারে এবং জিসুর মৃত্যু সম্পর্কে আরও জানতে পারে। হারিন জিসুর সাথে পার্সোনাল কথা বলতে পারে না, কারণ ইয়ংসংও তাদের সাথে যায়। হারিন এখন তার স্টপেজে নেমে যায় এবং সেই ছবিটি পুড়িয়ে দেয়, যাতে হারিন সেই সময় থেকে আরও কিছুটা এগিয়ে যেতে পারে। অন্যদিকে জিসু লক্ষ্য করে তার একটি ছবি মিসিং ছিল। তারপর সে হারিনের সমস্ত জিনিস নিয়ে ভাবতে শুরু করে, সেদিনের কথাগুলো, এবং সে নিশ্চিত হয় হারিন হয়তো ওই ভবিষ্যৎ থেকে এসেছে এবং সে যা বলছে সব সত্যি। জিসু হারিনের সাথে দেখা করতে যায়, যেখানে সে সেই ছবি পুরাচ্ছিল। সে বলে, আমি জানি তুমি ভবিষ্যৎ থেকে এসেছো। ঠিক সেই মুহূর্তে অন্য কেউ পিছন থেকে তাদের কথাগুলো শুনছিল, কিন্তু সে কে ছিল সেটি আমরা মুভির শেষে জানতে পারবো। এখানে আমরা দেখতে পাই জিসু ইতিমধ্যেই জানে অতীত কিভাবে যাওয়া যায়, কারণ জিসু হারিনকে বাঁচানোর জন্য ছবি পুড়িয়ে অনেকবার অতীতে ভ্রমণ করেছিল। জিসু হারিনকে এই কথা বলে জিসু প্রথম দিন থেকেই জানতে পেরেছিল, অর্থাৎ যখন হারিন তাকে জড়িয়ে ধরে সেদিন থেকেই সে বুঝতে পেরেছিল হারিন ভবিষ্যৎ থেকে এসেছে তাকে বাঁচানোর জন্য। সে তাকে অতীতে আসতে নিষেধ করে, কারণ এটি হারিনকে কষ্ট দিতে পারে, কিন্তু সে তার সাথে ঝগড়া করে এবং তাকে বলে, তুমি জানো না আমি তোমাকে ছাড়া 10 বছর ধরে কিভাবে বেঁচে আছি। এবং তারপর হঠাৎ করে সে ফিউচারে ফিরে আসে। যিশুর কথাগুলো মনে করে হারিন খুব রেগে যায় এবং সে ছবিগুলো ছিঁড়তেই যাচ্ছিল। ঠিক তখনই সে সুজেনের কাছ থেকে ফোন পায়। সুজেন তার সাথে দেখা করার জন্য হাইমিনের ক্যাফেতে ডাকে। সুজেন অনেক আপসেট ছিল, কারণ তার এবং কিমের সম্পর্কের মধ্যে সমস্যা চলছিল। সুজেন তার সাথে ব্রেকআপ করতে চাচ্ছিল, কিন্তু হারিন তাকে বুঝিয়ে বলে তাদের সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, কারণ প্রতিটি সম্পর্কে সমস্যা থাকে। এর অর্থ এই নয় যে আমাদের কেবল সম্পর্ক ছিন্ন করেই সমাধান করা উচিত। এরপর হারিন সুজেনের সাথে তার সিক্রেট শেয়ার করে। সে বলে ফটো আগুনে পুড়িয়ে সে অতীতে যেতে পারবে, এবং হারিন বলে অতীতে গিয়ে সে অনেকবার যিশুকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এবং শেষবারের মতো যিশু তাকে এটি করতে বারণ করে দিয়েছে। যিশু তাকে বলে, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। প্রথমে সুজেনের কাছে এইসব জিনিস অদ্ভুত মনে হলেও সে পরে হারিনের কথা বিশ্বাস করে, কারণ সে তার সবচেয়ে ভালো বন্ধু। সুজেন তাকে বলে, যিশুর কথা শোনার কোনো দরকার নেই, তুমি আবার অতীতে যাও এবং তাকে বাঁচানোর চেষ্টা করো। এরপর হারিন ওয়াশরুমে যায় এবং আবার একটি ছবি পুড়িয়ে অতীতে পৌঁছায়। তারপর সে খুঁজে বের করার চেষ্টা করে যিশুকে হত্যা করার চেষ্টা করেছে। হারিন সর্বপ্রথম ফটোগ্রাফি রুম থেকে শুরু করে। সে এখানে প্রমাণ খুঁজতে শুরু করে। এরপর হারিনের উপর একটি আলমারি পড়তেই যাবে, তখন যিশু এসে তাকে বাঁচায়। যিশু হারিনকে ধমক দেয় আর বলে, তুমি এখানে কেন এসেছো? যিশু তাকে বলে, যদি তুমি বারবার অতীতে টাইম ট্রাভেল করতে থাকো তাহলে তুমি পরে গিয়ে আঘাত পেতে পারো কিংবা তোমার প্রিয়জনদের হারাতে পারো। কিন্তু হারিন তার কোনো কথাই শুনে না। সে তাকে বলে, তুমি আমার সাথে থেকে তোমার হত্যাকারী খুঁজে বের করতে পারবে, এতে করে তুমি মরার হাত থেকে বেঁচে যাবে। তখন তারা লক্ষ্য করে কেউ ইচ্ছে করে আলমারির একটি পা কেটে রেখেছে, যার কারণে এটি হারিনের উপর পড়তে পারে। তাই এখন যিশু হারিনকে সাহায্য করতে রাজি হয়। ইয়ংসং বাহির থেকে তাদের কথা শুনছিল এবং সেদিনও সে হারিন আর যিশুর অতীতে যাওয়ার কথা শুনেছিল। সেদিন সেখানে কেবল কিম ইয়ংসং ছিল, কিন্তু সে তাদের কথা বিশ্বাস করে না, কারণ কেউ অতীতে টাইম ট্রাভেল করতে পারবে না। এরপর যিশু এবং হারিন ফটোগ্রাফি রুমের আলমারির উপরে একটি ক্যামেরা রাখে, যাতে করে তারা সেই ব্যক্তিকে দেখতে পারে যে যিশুকে হত্যা করতে চায়। এখন হারিন আবার বর্তমানে ফিরে আসে এবং সে তার মেইল চেক করে, কারণ যিশু তাকে বলেছিল সে তাকে ক্যামেরা থেকে রেকর্ড করা ভিডিওটি পাঠাবে। তারপর তারা দেখতে পাই কিম সং ইয়ং সেদিন ফটোগ্রাফি রুমের ভেতরে গিয়েছিল। এখানে হারিন মনে করে সেই যিশুকে হত্যা করেছে, কারণ সে অতীতে যিশুকে পছন্দ করতো না। হারিন ইয়ংসংকে ফোন করে
এবং কিম ইয়ং-সুং এর খোঁজ নিতে বলে। আর হ্যারিন জানতে পারে কিম ইয়ং-সুং পশু উদ্ধার কেন্দ্রে কাজ করে এবং সে পশুদের জন্য ওষুধ সরবরাহ করে। সে যে কোম্পানিতে কাজ করত, হারিন সেই কোম্পানিতে ফোন করে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করে এবং সে জানতে পারে কিম সং ইয়ং ওষুধ সরবরাহ করতে তার অফিসেই ডেলিভারি করতে এসেছে। তারপর ইয়ং-সুং হারিনকে ফোন করে এবং কিম সং ইয়ং এর বিষয়ে এত তথ্য খোঁজার কারণ জিজ্ঞাসা করে। তাই হারিন তাকে বলে জিসুক আত্মহত্যা করেনি, বরং কেউ তাকে হত্যা করেছে এবং আমি কেবল কিম সং ইয়ংকে সন্দেহ করছি। ফোনে কথা বলতে বলতে হারিন কিম সং ইয়ংকে দেখতে পায়। তাই হারিন তার কাছ থেকে লিফট নেয় আর বলে যে সেইখানে কাজ করে তার পাশের ক্যাফেতে সে যাবে। এখানে কিম সং ইয়ং হারিনকে চিনতে পারেনি। কিম সং ইয়ং এখানে তার দৃষ্টির আড়ালে কিছু একটা তার ব্যাগে রাখে। হারিন সেটি লক্ষ্য করেছিল। হারিন ইয়ং-সুং এর সাথে দেখা করতে হাইমিনের ক্যাফেতে যায়। এ তাকে জিসুর মৃত্যুর কথা বলে এবং কিম সং ইয়ং জিউসকে হত্যা করেছে সেটিও জানায়। তখন ইয়ং-সুং হারিনকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানে। হারিন তাকে তার অতীতে যাওয়ার কথা বলে। ইয়ং-সুং এখন বুঝতে পারে জিসু এবং হারিনের ভবিষ্যতে যাওয়ার বিষয়ে সে অতীতে যা শুনেছিল তা সত্য ছিল। এখানে আমরা বুঝতেই পারছি সেদিন জিসু এবং হারিনের কথা ইয়ং-সুং পিছন থেকে শুনছিল। ইয়ং-সুং হারিনকে আরো বলে সে হারিনকে সেদিন তদন্তের তথ্য থেকে একটি পৃষ্ঠা পড়তে নিষেধ করেছিল, কারণ ইয়ং-সুং চাচ্ছিল না যে হারিন সমস্ত বিবরণটি পড়ুক, কারণ এটি তাকে বিরক্ত করতে পারে, তার মন খারাপের কারণ হতে পারে। সে হারিনকে বলে তার রিপোর্টে লেখা ছিল ডাক্তার জিসুর শরীরে জেনিটালের একটি ডোজ পেয়েছে। এটি একটি ওষুধ যা প্রাণীদের দেওয়া হয়। অন্যদিকে প্রাণী উদ্ধার কেন্দ্রেও জেনিটালের একটি প্যাকেজ হারিয়ে গিয়েছিল এবং সম্ভবত কিম সং ইয়ং এটি লুকিয়ে রেখে অবৈধভাবে বিক্রি করার জন্য তার ব্যাগে রেখেছিল। তখন ইয়ং-সুং বলে 10 বছর আগে জেলিটেল পাওয়াই যেত, কিন্তু এখন এই ওষুধটি সবার কাছে বিক্রি হয় না। আর জিসুর বডিতে এটি ছিল, সে কারণেই পুলিশ এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করেছিল এবং জিসুর বাবা মাও কোনো ব্যবস্থা নেয়নি। সে কারণেই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি বন্ধ করে দিয়েছে। হারিন তার কাছে সাহায্য চাইতেই যাবে, ঠিক তখনই তার অফিস থেকে ফোন আসে ওই কোম্পানির বিষয়ে যারা তাদের কোম্পানিকে সে মেডিসিন ডেলিভারি করেছিল। কারণ ওষুধের প্যাকেটটি হারিয়ে যাওয়ার কারণে কোন কোম্পানি তাদেরকে ওষুধ পৌঁছে দিয়েছে সেটি জানার জন্য সে ইয়ং-সুং এর সাথে সেখানে যায়। হারিন কিম সং ইয়ং এর গাড়িটি চেক করতে শুরু করে। ইয়ং-সুংও সেখানকার ছবি তুলতে থাকে। তারপর কিম সং ইয়ং সেখানে আসে এবং সে হারিনকে তার গাড়িতে লুকিয়ে থাকতে দেখে এবং পেছন থেকে হারিনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করতেই যাবে, কিন্তু সেই মুহূর্তে ইয়ং-সুং তার কাছে এসে হারিনকে বাঁচায়। এরপর পুলিশ এসে কিম সং ইয়ংকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন কিম সং ইয়ং ভাবছিল হারিন এবং ইয়ং-সুং এরা কারা, তারা আমার কাছ থেকে কি চায়। তারপর তার মনে পড়ে যায় তারা দুজনই জিসুর বন্ধু ছিল এবং তারা সবাই একসাথে স্কুলে পড়াশোনা করত। তাই কিম সং ইয়ং অফিসারকে বলে তারা অন্য কিছু জানতে চায়, তারা আমার মাদক মামলায় আগ্রহী নয়। হারিন পুলিশকে জিসুর ভিডিও ক্লিপটি পাঠিয়েছিল তা দেখায়, কিন্তু এই ভিডিওটিতে কিছুই প্রমাণ হয় না যে সেই জিসুর খুনি। কিম সং ইয়ং অফিসারকে বলে আপনি সত্যিই মনে করেন যে জিসু আত্মহত্যা করেছে? না, সে আত্মহত্যা করেনি। সবাই ভাবে আমি তার খুনি, কিন্তু আমি খুনি নই, আর আমি তার খুনের একজন সাক্ষী। সে বলে আমি জানি কে জিসুকে হত্যা করেছে। সে আরো বলে আমি তার নাম জানি না, কিন্তু সে তাদের স্কুলের লাইব্রেরিয়ান ছিল। এরপর আমরা হাইমিনকে দেখতে পাই, যার অর্থ হাইমিনই তার ভাই জিসুকে হত্যা করেছিল। অন্যদিকে কেউ একজন হারিনের বাড়িতে লুকিয়ে প্রবেশ করে এবং সবগুলো ছবি খুঁজে বের করে সেই ছবিগুলো পুড়িয়ে দেয়। তারপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে কিছু সিন দেখানো হয় যেখানে হারমিন গোপনে হারিনকে অনেকবার কথা বলতে শুনেছিল যে সে কিভাবে অতীতে যেতে পারে এবং যিশুর সাথে দেখা করতে পারে, সে কিভাবে যিশুকে বাঁচানোর চেষ্টা করে, কারণ হারিন সবসময় হারমিনের ক্যাফেতে সর্বদা তার বন্ধুদের সাথে দেখা করত। হারিন ভুল করে হারমিনের ক্যাফেতে তার পরিচয়পত্র ফেলে এসেছিল। হারমিন তার কার্ড নিয়ে হারিনের বাড়িতে যায় এবং ছবিগুলো খুঁজে পাওয়ার পর সমস্ত ছবি পুড়িয়ে ফেলে এবং অতীতে চলে আসে, এবং অতীতে আসার পর সে কি করে সেটি আমরা মুভি শেষে জানতে পারবো। এর পরের সিন বর্তমানে চলে আসে। হারিন এখানে থানায় বসেছিল। যখন অফিসাররা বেরিয়ে আসে হারিন তাদের জিজ্ঞাসা করে, কিন্তু অফিসাররা বুঝতে পারে না হারিন কি বলছে এবং কার কথা জিজ্ঞাসা করছে। তারা বলে থানায় কিম সং নামের কোনো ছেলে নেই। এই কথা শুনে হারিনের অদ্ভুত লাগছে। হারিন যিশুকে ফোন করে এবং যখন সে তাকে কিম সং ইয়ং সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে
কিম সং ইয়ং একাদশ শ্রেণীতে পড়ার সময় সে মারা গিয়েছে এবং সে তার হাত কেটে ফেলেছিল, মানে আত্মহত্যা করেছিল। এ কথা শুনে হারিন বুঝতে পারে যে কেউ এই অতীতে গিয়েছে, অতীতকে বদলে দিয়েছে। সে দ্রুত বাড়ি ফিরে যায় আর লক্ষ্য করে তার একটি ছবিও সেখানে নেই। সে চালাকি করে তার ছবিগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। হারিন ভাবতে শুরু করে কে যিশুকে মেরেছে এবং কেন যিশুকেই হত্যা করতে চাচ্ছে। এরপর সে হাইমিনের ক্যাফে থেকে শুরু করে কিন্তু সেখানে কোনো জ্বলন্ত ছবি খুঁজে পায় না এবং যাওয়ার আগে হাইমিন তার পরিচয়পত্র হারিনকে ফেরত দেয় এবং তার সামনে ভালো থাকার ভান করে। হাইমিনের ক্যাফের পাশে আরেকটি ডাস্টবিন ছিল। এখানেও হারিন চেক করে এবং সেখানে পুরো ছবির একটি টুকরো খুঁজে পায়। সে হাইমিনকে সন্দেহ করে কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে তাকে দোষারোপ করতে পারে না। বাড়ি গিয়ে সে আবার অতীতে ফিরে যায়। সে যিশুকে গিয়ে কিম সং ইয়ং এর হত্যাকাণ্ড এবং ভবিষ্যতে যা কিছু ঘটেছিল তার সবকিছু খুলে দেয়। হারিন বলে তাদের দ্রুত সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে কিম সং ইয়ংকে হত্যা করেছে। এর মানে যে তাকে মেরেছে সেই যিশুকে মেরেছে। এরপর তারা দেখতে পায় ফটোগ্রাফি রুমের বাইরের ক্যামেরাটি যেটি দিয়ে তারা রেকর্ড করছিল সেটি আর সেখানে ছিল না। তারপর হারিন ইয়ংসংকের উপর সন্দেহ করে কারণ হারিন তাকেই শুধুমাত্র ক্যামেরা সম্পর্কে বলেছিল। হারিন যিশুকে জেলাটিনের সম্পর্কেও বলে এবং অনেক খোঁজাখুঁজির পর সেই জেলাটিনের প্যাকেটটি খুঁজে পাওয়া যায়। যিশু তাকে প্যাকেটটি নিয়ে পুলিশের কাছে যেতে বলে। হারিন এই প্যাকেটটি দেখে হাইমিনের উপর সন্দেহ করে কারণ হারিন জানতো দুমড়ে মুচড়ে হাইমিন যে কোনো প্যাকেট ছুঁড়ে ফেলে দেয় আর হয়তো এই প্যাকেটটির সাথেও ঠিক সেরকম কিছুই ঘটেছে। হাইমিন মুচড়ে ফেলে দিয়েছে, এর মানে এটি হাইমিনের কাজ। এরপর তারা প্যাকেটটি থানায় নিয়ে যায় এবং ফেরার পথে একটি দোকান থেকে বড় সাইনবোর্ড হারিনের উপর পড়তেই যাচ্ছিল। তখন যিশু তাকে ধাক্কা দিয়ে বাঁচায়। এতে যিশুর গায়ে আঘাত লাগে, এতে করে সে অজ্ঞান হয়ে যায় এবং হারিন তাকে হাসপাতালে নিয়ে যায়। যিশু তখন অজ্ঞান ছিল। তখন হারিন পুলিশ স্টেশন থেকে ফোন পান। তারা কেবল সে প্যাকেটের উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করতে পারবে না। হারিন জানতো কোনো প্রমাণ ছাড়া তারা কোনো পদক্ষেপ নেবে না। তাই হারিন তার বন্ধু সুজানকে ফোন করে এবং তাকে রেকর্ডারটি খুঁজে বের করতে বলে। তাই এখন তারা রেকর্ডারটি খুঁজতে শুরু করে। রেকর্ডারটি খুঁজতে গিয়ে কিম ইয়ংসং এমন কিছু অদ্ভুত কাজ করে যা ইয়ংসংকে তার সম্পর্কে সন্দেহজনক করে তোলে। এরপর ঘটনাচক্রে হারিন তার স্কুলের আশেপাশে সমস্ত চিকিৎসা কেন্দ্রেও যায় এবং কোন ছাত্র ট্যাবলেটটি কিনেছে তা জানার চেষ্টা করে, কিন্তু সে কোনো তথ্য পায় না। এখন যিশু জ্ঞান ফিরে আসে এবং হারিনের সাথে স্কুলের দিকে যায়। পথে যিশু তাকে বলে সে হারিনের জীবন বাঁচাতে অনেকবার অতীতে গিয়েছিল এবং সে কারণেই প্রতিবার তাকে মূল্য দিতে হয় এবং প্রতিবার অতীতে যাওয়ার সময় সে আহত হয়। যিশু বলে সে অতীতে যাবে, তাকেও প্রাইজ দিতে হবে, হয় সে নিজেকে আঘাত করে নয়তো তার কাছের কাউকে হারিয়ে ফেলবে। এজন্য যিশু বারবার আঘাত পায়। অন্যদিকে ইয়ংসু কিমের পেছনে পেছনে ফলো করতে থাকে। সে তাকে বেশ কয়েকবার সেই রেকর্ডার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে প্রতিবারই অস্বীকার করে আর বলে সেই রেকর্ডারটি খুঁজে পায়নি। তবুও ইয়ংসং সেখানকার স্টোর রুম চেক করে এবং সেখানে রেকর্ডারটি খুঁজে পায় যা কিম সং ইয়ং লুকিয়ে রেখেছিল। ইয়ংসং হারিনকে ফোন করে ডাকে। সে দ্রুত এসে ভিডিও ক্লিপটি চেক করে। তারা সবাই একটি মেয়েকে পেছন থেকে দেখে যাকে দেখতে সুজেনের মতোই লাগছিল। সবাই সুজেনের দিকে তাকালে এবং তার পরনে একই রকম চুলের ক্লিপ ছিল আর একই জ্যাকেটও ছিল, আর সে কারণে কিম সং ইয়ং রেকর্ডারটি লুকিয়ে রেখেছিল। এখন সবাই ভিডিওটি দেখে এবং তারা মনে করে সুজেন কিম সং ইয়ংকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর সুজেন সেখানে আসে, পুলিশ এখানে আসে এবং কিম সং ইয়ং হত্যা করায় সন্দেহভাজন হিসেবে সুজেনকে নিয়ে যায়। এখানে বোঝাই যাচ্ছে হাইমিন চালাকি করে সুজেনের মতো পোশাক পরে হত্যার ভিডিও সামনে চলে আসে যাতে সবাই সুজেনকে সন্দেহ করে। পুলিশের অনেক জিজ্ঞাসাবাদের পর সুজেন তাদের সত্যটা বলে। সেদিন তার কোষ্ঠকাঠিন্য হয়েছিল এবং সে কারণে সে স্কুল থেকে ছুটিও নিয়েছিল। সে তার বন্ধুদের এই বিষয়টি জানায়নি কারণ সে এই বিষয়ে লজ্জিত ছিল এবং সেদিন যখন সুজেন বাড়ি ফিরছিল তখন সে মাথা ঘুরে পথেই পড়ে যায় এবং একজন ডেলিভারি বয় তাকে তার বাড়িতে নামিয়ে দেয়। এটি প্রমাণ করার জন্য একমাত্র প্রমাণ হিসেবে সেই ডেলিভারি বয়ই ছিল। সে কারণেই সব বন্ধু মিলে সব চাইনিজ রেস্তোরাঁয় সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে কারণ সেই ছেলেটি ছিল চাইনিজ রেস্তোরাঁর ডেলিভারি বয়। এবং অন্যদিকে হাইমিন মেডিকেল স্টোর থেকে জেনেটিন কিনে নেয়। হারিন ইয়ংসংকে ফোন করে কারণ সেই আগের রেকর্ডারটি পেয়েছিল। ইয়ংসং হারিনকে বলে কিভাবে সেই রেকর্ডারটি পেল। ইয়ংসনের ঘড়িও সেখানে ছিল। হারিনের এটি শুনে খুব অদ্ভুত লাগছে। এরপর যিশু এসে হারিনকে বলে তারা সেই ডেলিভারি বয়টিকে খুঁজে পেয়েছে। থানায় যাওয়ার আগে হারিন সে ভিডিও থেকে কিছু নিশ্চিত করতে চেয়েছিল, সে কারণে সে যিশুর সাথে স্কুলে ফিরে আসে।
এরপর আমাদেরকে হাইমিন অতীতে ফিরে আসার দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সে কিম সং ইয়ংকে হত্যা করার জন্য এসেছিল। আর সে সুজেনের পোশাক, চুলের পিন এবং তার সাথে ইয়ংসং এর ঘড়িও চুরি করেছিল। সে কিম সং ইয়ংকে জেলেটিনে ওভারডোজ দিয়ে হত্যা করেছিল, তার হাতের রক কেটে তারপর সেই রেকর্ডার থেকে ভিডিও ক্লিপটি কম্পিউটারে সংরক্ষণ করেছিল এবং রেকর্ডারটি সেখানে রাখার পর সে সেখানে ইয়ংসং এর ঘড়ি রেখেছিল এবং তাড়াহুড়ায় সেই ছুরিতে থাকা তার আঙ্গুলের চিহ্ন মুছে ফেলতে ভুলে গিয়েছিল এবং এখন সে বর্তমানে ফিরে আসে। এরপরের দিন যখন সে তার কম্পিউটার ব্যবহার করছিল, তখন সে ভিডিওটি দেখতে পায়। সে সেই ভিডিওটি পুলিশের কাছে পাঠিয়েছিল যাতে তারা সন্দেহ করতে পারে সুজিনকে এবং হারিন তার মূল লক্ষ্য থেকে সরে যেতে পারে। এইসব কিছু হারিন ইমাজিন করে নেয় এবং তারপরে হারিন এবং জিসু সেই ছুরিটি খুঁজতে শুরু করে। তারা আর্ট গ্যালারির ঘরের সামনে আসে, কিন্তু এখানে তারা কিছুই খুঁজে পায় না। হারিন দেখে আর্ট ঘরের বাহিরের জানলাটি কাঁচের তৈরি এবং সেটি খোলা ছিল, তাই তারা দ্রুত গিয়ে ভিডিওটি জ্বালিয়ে চেক করে দেখতে থাকে। জানলায় সেই মেয়েটির মুখ দেখা যাচ্ছে এবং এটি আর কেউ নয়, জিসুর বোনই ছিল। হারমিনের এই ভিডিও দেখে জিসু ভেঙে পড়ে এবং হারিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জিসুকে এই অবস্থায় দেখে হারিন অনেক কষ্ট পায়। তারা তখন পুলিশকে খবর দেয় এবং পুলিশ কিম সং ইয়ং এর হত্যার মামলায় হাইমিনকে গ্রেফতার করে। আমাদেরকে এখানে অতীতের কিছু দৃশ্য দেখানো হচ্ছে, যেখানে হাইমিন তার শৈশবে হারিয়ে গিয়েছিল এবং একজন লোক তাকে তার সাথে নিয়ে যায়। তার শৈশব ভালো যাচ্ছিল না এবং একদিন সে তার শৈশবের ছবি একটি দেওয়ালের পোস্টারে দেখতে পায় এবং তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার বাবা মায়ের সাথে যিশুকেও দেখে এবং তারপর থেকে সে যিশুকে পছন্দ করে না, কারণ সে ভাবে যিশু তার বাবা মাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই হারিন বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সে একটি কুকুর ছানা দেখতে পায়। তার মনে আছে যিশু তাকে এই কুকুরটি কিনে দিয়েছিল এবং এর মানে এখানে যিশুও বেঁচে ছিল, কারণ অতীতে হাইমিনকে পুলিশ গ্রেফতার করেছিল। এরপর ইয়ংসুং তাকে ফোন করে একটি রেস্তোরাঁয় আমন্ত্রণ জানায় এবং বলে যিশু মদ খেয়ে এখন মাতাল অবস্থায় রয়েছে। সেখানে গিয়ে সে সুজনকে দেখতে পায় এবং সুজনের কাছে ক্ষমা চায়, কারণ অতীতে সে যিশুর মৃত্যুর জন্য তাকে সন্দেহ করছিল। হারিন দেখতে পায় যিশু মাতাল অবস্থায় ছিল না, সে হারিনকে এখানে আনার জন্য মিথ্যে বলেছে। সব বন্ধুরা একসাথে খুব খুশি হয়েছিল। বাড়ি ফেরার সময় যিশু হারিনকে জেলে থাকা তার বোন হাইমিনের কথা বলে। হাইমিন খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে। পরের দিন যখন হারিন কাজে যায়, তখন 12 জন লোক তার ক্যাম্পে ভলান্টিয়ার হিসেবে জয়েনের জন্য আবেদন করে, যাদের মধ্যে হাইমিনও ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই হাইমিন তার সাথে দেখা করতে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে এখন বদলে গিয়েছে, কিন্তু হারিন তার কথা বিশ্বাসই করে না। যাওয়ার আগে হাইমিন হারিনের নম্বর নেয়। হারিন যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন তার কাছে কল আসে এবং ফোনে বলা হয় যিশুর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখন সে হসপিটালে আছে। এই কথা শুনে হারিন দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারপর তাকে যিশু ফোন করে। এটি দেখে সে একটু অবাক হয়, যার অর্থ তাকে যে কল করা হয়েছিল সেটি ফেক কল ছিল। হারিন এখন যিশুর সাথে কথা বলে এবং তার বাড়িতে যায়, যেখানে হাইমিন ইতিমধ্যেই তার ঘরে লুকিয়েছিল। সে পেছন থেকে হারিনের মাথায় আঘাত করে এবং সেই ছবিগুলো খুঁজতে শুরু করে। অবশেষে সে সেই ছবিগুলো খুঁজে পায়। হারিন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাইমিন তাকে অনেক মারধর করে, যার কারণে সে নিচে পড়ে যায়। এরপর হাইমিন দ্রুত ছবিটি পুড়িয়ে ফেলে এবং হারিন তার পা ধরে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হারিন এবং হাইমিন উভয়ে একসাথে অতীতে পৌঁছায়, যেখানে হারিন স্কুলে ছিল এবং হাইমিন কারাগারে। অফিসাররা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু হাইমিন একটি অজুহাত দেখিয়ে বাথরুমে যায় এবং জানলা দিয়ে পালিয়ে যায়। হাইমিনের গ্রেফতারের কারণে তার মায়ের স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। যিশু সেই সময় তাদের সাথেই ছিল। হারিন যিশুকে ফোন করে হাইমিনের কথা বলে কিভাবে 10 বছর পর হাইমিন জেল থেকে মুক্তি পেয়ে হারিনের বাড়িতে আসে, সেই ছবিগুলো দেখায় এবং যিশুকে হত্যা করার জন্য অতীতে ফিরে আসে, কারণ হাইমিন কিম সং ইয়ংকে হত্যা করেছিল। তখন পুলিশ কোনো শক্ত প্রমাণ পায়নি, তাই তাকে 10 বছর জেলে রাখা হয়েছিল। হারিন যিশুকে ছুরিটি খুঁজে বের করতে বলে। এরপর আমরা দেখতে পাই হারিন আর যিশু একসাথে সব জায়গা খুঁজতে থাকে। যখন তারা ছুরিটি খুঁজতে শুরু করে, তখন অন্যদিকে হাইমিন স্কুলে ফিরে আসে। তাড়াহুড়োতে হারিন হাইমিনকে লক্ষ্য করতে পারে না। হাইমিন একটি ছেলেকে দিয়ে যিশুকে তাদের স্কুলের ছাদের উপর নিয়ে আসতে বলে এবং অন্যদিকে হারিন ছুরিটি খুঁজে পায়। হারিন যিশুকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। যিশু যখন উপরের ছাদে আসে, হাইমিন তাকে জেনেটিনের ইনজেকশন দেয়। যিশু অজ্ঞান হয়ে যায়। যিশুর ফোন বন্ধ দেখাচ্ছিল। হারিন অনেক ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে যিশুর সাথে খারাপ কিছু হলো না তো। সে তাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে
সে একসময় ছাদে পৌঁছে যায়। তখন সে হারমিনকে তার সাথে দেখতে পায়। হারমিন যিশুর ঘাড়ে একটি ছুরি তাক করেছিল। হারিন তাকে রিকোয়েস্ট করে বলে যিশুকে ছেড়ে চলে যেতে। হারমিন তাকে বলে, প্রথমে তুমি ছুরিটি আমাকে ফিরিয়ে দাও, যেটি আমার প্রমাণ হিসেবে তুমি পেয়েছো, তারপর আমি যিশুকে ছেড়ে দেব। হারিন তাকে সেই ছুরিটি দেয়, কিন্তু তবুও হারমিন যিশুকে ছেড়ে দেয় না। যিশুরও জ্ঞান ফিরতে শুরু করে। এখন হারমিন যখন যিশুকে আক্রমণ করতেই যাচ্ছিল, তখন যিশু তাকে ধাক্কা দেয়, কিন্তু তবুও সে অজ্ঞান ছিল, তার হুঁশ ছিল না। হারমিন আবার যিশুকে মারতে চায়, কিন্তু হারিন তাকে ধাক্কা দেয় এবং সে নিজেও তার সাথে ছাদ থেকে পড়ে যায়। যিশু তাদের কাউকে বাঁচাতে পারেনি এবং সে অনেক কাঁদে। এর পরের দিনে আমরা দেখতে পাই হারিন উপর থেকে পড়ে মারা গিয়েছে এবং হারমিনের ব্রেইন ডেথ হয়ে যায়। হারিনের মৃত্যুর জন্য তাদের সমস্ত বন্ধুরা খুবই কষ্ট পাচ্ছিল। এরপর যিশু পাগলের মতো ছবি পুড়িয়ে অতীতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই অতীতে যেতে পারছে না। যিশু যখন তাদের আগের ছবি কালেক্ট করার জন্য স্টুডিওর দিকে যায়, কিন্তু স্টুডিও বন্ধ ছিল। সে বাইরে বসে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারছে না কি করবে। সে স্কুলের ফটোগ্রাফি রুমে যায়, যেখানে সে আত্মহত্যা করতে চেয়েছিল এবং সে তার হাত কেটে ফেলতেই চলেছে। ঠিক তখনই তার মনে পড়ে সে হারিনের ক্যামেরার রোলটি এমনভাবে ঠিক করেছিল যেখানে 24টির পরিবর্তে 25টি ছবি ক্লিক করা যেতে পারে, এবং যিশু দ্রুত সেই ছবিটি বের করে, যেটা সে পুড়িয়ে ফেলে এবং সে অতীতে চলে যায়। সে সেই জায়গায় যায় যেখানে হারিন এবং হারমিন একই সাথে ছাদ থেকে পড়ে গিয়েছিল। সেদিন গোয়েন্দারা যিশুকে ফোন করে এবং জানায় সে থানা থেকে পালিয়ে গেছে। এরপর সে দ্রুত হারিনকে ফোন করে আর তাকে সে হারমিনের কথা বলে আর হারিনকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলে। হারিন তার কথা শুনে এবং স্কুলের গেটের দিকে যায়, কিন্তু সে বাহিরে যায় না। এখন হারমিন স্কুলে পৌঁছায় এবং যিশু সেই ছুরিটিকে খুঁজে বের করে আর ছুরিটিকে সে তার কাছে রেখে দেয় এবং হারমিনের জন্য লকারে একটি চিরকুট রেখে দেয়, যেখানে তাকে আর্ট রুমে দেখা করার জন্য যিশু ডাকে। হারমিন ভাবছিল হয়তো হারিন তাকে ডেকেছে, কিন্তু সেখানে যিশু ছিল। যিশু হারমিনকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এবং যিশু তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু হারমিন তার কোনো কথার গুরুত্ব দেয় না। তাই যিশু বলে, যদি তুমি আত্মসমর্পণ না করো তাহলে অতীত পরিবর্তনের জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। যিশু আরো বলে, একটি ছবি জ্বালানোর পর সে অতীতে ফিরে এসেছে এবং সে দেখেছে হারমিনকে হত্যা করা হবে, কিন্তু তাতেও হারমিনের কোনো কিছু যায় আসে না। সে বলে, আমি তোমাকে আর হারিনকে যেভাবেই হোক মেরে নিজেই আত্মহত্যা করে নেব। যিশু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তার মা বাবা তাকে খুব ভালোবাসে, কিন্তু হারমিন যিশু কোনো কথাই শোনে না এবং তাকে হত্যা করার চেষ্টা করে, আর দুজনেই ঝগড়ায় জড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতি হয়। যিশুর কাছে হারমিনকে হত্যা করার সুযোগ ছিল, কিন্তু তবুও সে কিচ্ছুই করে না। এই সুযোগটি কাজে লাগিয়ে হারমিন ছুরি দিয়ে যিশুর উপর 3 বার আঘাত করে। তারপর আমরা দেখতে পাই যিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং হারমিনকে পুলিশ আটক করে ফেলে এবং যিশুও হসপিটালে সুস্থ ছিল। এর মানে সে বেঁচে গিয়েছে। এবার হারিন লক্ষ্য করে একদিন শেষ হওয়া সত্ত্বেও সে অতীত থেকে ভবিষ্যতে যায়নি। এতে বোঝাই যাচ্ছে এখন এইটাই তার বর্তমান, আর এইখান থেকে তার জীবন শুরু করতে হবে। কিন্তু হারিন এখনো বুঝতে পারে না কেন যিশু তাকে স্কুল ছেড়ে যেতে বলেছিল। এরপর পুলিশরা হাসপাতালে আসে এবং তারা হারিনকে বলে হারমিন কিছুই বলছে না। সে বলে হারিন না আসা পর্যন্ত সে পুলিশকে কিছুই বলবে না। এখন হারিন থানায় যায়। এরপর হারমিন তাকে সবার সামনে বলে সে কিভাবে যিশুকে হত্যা করেছিল। সে বলে, তুমি যিশুর জন্য স্পেশাল মানুষ, যদি তুমি আঘাত পাও তাহলে সেও কষ্ট পাবে, আর আমি যখন জেল থেকে ছাড়া পাবো তখন তোমাদের দুজনকেই বাঁচতে দিব না। হারিন তার কথা শুনে এবং বলে, যদি তুমি এইসব জিনিস থেকে বেঁচেও যাও তবুও অতীত পরিবর্তনের জন্য তোমাকে মূল্য দিতে হবে। হারিন তাকে তো এই কথাটা বলেই দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সেও খুব ভয় পেয়েছিল যে তাকে কি মূল্য দিতে হবে। জেল থেকে বের হওয়ার পর যিশুর মা হারিনকে ফোন করে এবং ফোনে কাঁদতে শুরু করে। এই কান্নার আওয়াজ শুনে হারিন খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে হাসপাতালে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হারমিনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারপর সে পালানোর চেষ্টা করে, যেখানে সে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সেখানেই মারা যায়। এবং আসলে এখানে তার মৃত্যুই ছিল তার অতীত পরিবর্তনের মূল্য, যেটি তাকে জীবনের মূল্য দিয়ে পরিশোধ করতে হয়েছে। এরপর অবশেষে হারিন হাসপাতালে যায় এবং যিশুকে দেখে। সে তার ফোনে একটি গান শুনছিল। হারিন তাকে দেখে খুব খুশি হয়, আর এখন কয়েক মাস কেটে ছুঁই স্বাভাবিক হয়ে যায়। তাদের সব বন্ধুরা একসাথেই ছিল এবং তারা খুব খুশি ছিল। এরপর একদিন স্কুলে ইয়ংসং হারিনকে বলে সে ফটোগ্রাফি রুমের বাইরে হারিন এবং যিশুর অতীতের কথোপকথন শুনেছে। তাই সে হারিনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছো? সে হ্যাঁ বলে। সে হারিনকে আরো জিজ্ঞাসা করে, আমরা কি 10 বছর পরেও ভালো বন্ধু থাকবো? হারিন হেসে বলে, হ্যাঁ, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু।
এরপর তারা তিনজনই স্কুলের ভিতরে যায় এবং হারিন বাইরে যিশুর জন্য অপেক্ষা করে। যিশুর আসার পর হারিন যিশুকে তার অনুভূতির কথা জানায়, সে তাকে কতটা ভালোবাসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমার মনের মানুষ হবে? যিশু রাজি হয় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর সমস্ত বন্ধুরা একসাথে খুব হাসি খুশি তাদের জীবন যাপন করতে থাকে। যিশু এবং ইয়ংসং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং তারপর 10 বছর কেটে যায়। এরপর একদিন গভীর রাতে হারিন যিশুকে একই সুগন্ধি উপহার দেয়, যা সে তাকে অনেকবার ব্যবহার করতে রেখেছে। যিশুর সাথে তার বাবা মায়েরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তারা তাকে অনেক ভালোবাসে। হারিন এবং যিশু অবশেষে বিয়ে করে নেয়। এই মুভির শেষের দিকে আমাদেরকে সেই দিনের অতীতের আরেকটি দৃশ্য দেখানো হয়েছে। যদি সেদিন পুলিশ সঠিক সময়ে না আসতো, তাহলে যিশুকে হত্যা করা হতে পারে, কারণ হারিন ইতিমধ্যেই ভবিষ্যৎ দেখে ফেলেছিল। সে কারণে সে রাস্তা থেকে কুকুরছানাটিকে বাঁচায়। যদি সেই কুকুরছানাটিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হতো, তাহলে সেখানে যানজট হতো এবং পুলিশ আসতে দেরি করত, আর যিশুও রক্ষা পেত না। তারপর আমরা দেখি অন্য একজন ব্যক্তি একই ক্যামেরা নিয়ে স্টুডিওতে ছবি তুলতে চায়। সম্ভবত সেও ছবি তোলার পর সেই ছবি পুড়িয়ে অতীত টাইম ট্রাভেল করার কথা জানে এবং হয়তো সে অতীতে গিয়ে কিছু পরিবর্তন করার চেষ্টা করবে। আর তোমার কাছে যদি এমন টাইম ট্রাভেল রোমান্টিক গল্প দেখতে ভালো লাগে, তাহলে বামে ক্লিক করে দেখতে পারো। আর এর সাথে এই রহস্যময় সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।